আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ। রাষ্ট্রীয় সালাম দেবে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর। দুর্নীতি দমনে বড় চ্যালেঞ্জ দেখছেন নতুন মন্ত্রীরা। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দুর্নীতি দমন, প্রশাসনের স্বচ্ছতার আশা জনগণের। জুলাই না এলে প্রধানমন্ত্রী হতে পারতেন না তারেক রহমান। সনদ বাস্তবায়নে ছাড় না দেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এবং আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান। অস্থির মাছ, মুরগি, গরুর মাংসের দর। বাজারে নতুন সরকারের কঠোর নজরদারি দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রমজান মাস ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা বলেন, যে অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় এসেছে তা বাস্তবায়নে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জোর দেয়া হবে মানুষের প্রত্যাশার উপর। মন্ত্রীরা বলেন, প্রতিটি মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী কাজ করতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য। সরকারের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা। গভর্নমেন্টের ফার্স্ট 100 ডেজে কি কি প্রায়োরিটি আছে সেটা নির্ধারণ করতে হবে। আমরা এবার 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষ হয়েছে। সচিবালয়ে আছেন সহকর্মী ইমন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আজকে জানতে পেরেছি নতুন মন্ত্রিসভার যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আজকে বেলা ৩টার দিকে মূলত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ক্যাবিনেটে প্রথমবারের মতো শপথ নেওয়ার পরে উনি প্রথম কর্মদিবসেই কিন্তু আজকে মন্ত্রীদের সাথে উনি বৈঠক করেছেন এবং এই প্রথম বৈঠকটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। একজন একজন করে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা বেরিয়ে গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও উনি ক্যাবিনেটের ভিতরেই আছেন। কারণ হচ্ছে যে সচিবদের সাথে, প্রত্যেকটি মন্ত্রণালয়ের সচিবদের সাথে উনি আবার আলাদা করে বৈঠক করছেন এবং সচিবদের সার্বিক দিক নির্দেশনা দিবেন। আর ক্যাবিনেটের বৈঠকের বিষয়ে আমাদের এখানে বেশ কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কথা বলেছেন। যেমন এখানে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, উনি বলেছেন যে ক্যাবিনেটে মূলত আলোচনা হয়েছে। আজকে প্রাথমিক যেহেতু সূচনা ক্যাবিনেট, এখানে সবাই পরিচয় হয়েছে সবার সাথে এবং এর বাইরে কিছু নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটি হচ্ছে যে ১৮০ দিনের একটি লক্ষ্যমাত্রা বা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছেন এবং সেই অনুযায়ী মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের কাজ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আর পাশাপাশি সামনে রমজানকে উপলক্ষে
সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং মানুষ যেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার ফলে যে স্বস্তি পায় সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। এবং এর পাশাপাশি উনি আরও বেশ কিছু সিদ্ধান্ত এর কথা বলেছেন, যেমন অর্থ পরিকল্পনা উপদেষ্টা কথা বলেছেন, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে এসে কথা বলেছেন। তারা বলেছেন একটি কথা যে জনগণ যে আকাঙ্ক্ষা এবং নির্বাচনী যে ইশতেহারের অঙ্গীকার করেছিল বিএনপি, সেইগুলো বাস্তবায়নের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন এবং তাগিদ দেন। এবং উনি বলেছেন যে ইশতেহার বা অঙ্গীকার করে বিএনপি ক্ষমতায় এসেছে সেগুলো যেন অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তো এখন সচিবদের সাথে বৈঠক করছে, বৈঠক শেষে আমরা হয়তো পরবর্তীতে আপনাকে আবার জানাতে পারবো যে পরবর্তী আরো কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা। ইমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহ ইমন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শ্রদ্ধা জানান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। এরপর পরিদর্শন বইয়ে সই করেন, লেখেন শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবরে। বুধবার বেলা ঠিক ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। পরে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর দলীয় প্রধান হিসেবে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা তুলে ধরেন। পরে জাতীয় স্মৃতিসৌধে পারিজাত গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে সরকার প্রধান হিসেবে এটি প্রথম শ্রদ্ধা নিবেদন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের, যেখানে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর সেই সাথে আবারও বার্তা দিলেন সবার আগে বাংলাদেশ। স্মৃতিসৌধ থেকে বের হয়ে দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভা। সেখানে তাদের স্মরণে পালন করা হয় নীরবতা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতি নির্মূলকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকারও করছেন। সকালে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। এদিকে সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবার সরকার গঠন করেছে বিএনপি। নতুন সরকারের প্রথম কর্মদিবস বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিন শুরু করে নতুন মন্ত্রিসভা। পরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেন মন্ত্রীরা। বলেন ৭১ আর ২৪কে সমন্বিত রেখে দেশ গড়তে চায় সরকার। মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন। দুর্নীতি নির্মূলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন হচ্ছে,
রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার অঙ্গীকার আমাদের রয়েছে, জনগণের প্রত্যাশা রয়েছে। চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনার সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন। শ্রমিকদের বেতন ভাতার জন্য যেন আন্দোলন করতে না হয় সে লক্ষ্যে কাজ করার কথা জানালেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ তো আছে। একদিক থেকে তো হচ্ছে যে ধরুন এই যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, একটা ফ্যাসিস্ট ক্ষমতার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবে বিএনপি। নতুন সরকারের মূল লক্ষ্য হবে জনগণকে সেবা দেয়া। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরু করে এসব কথা বলেছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও জনকল্যাণমুখী উন্নয়নকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। প্রথম দিনই অফিস করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের অভ্যর্থনা জানান সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সরকারের প্রধান কাজ গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি গণমানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া। একটা বড় ঝড় গেছে, আমাদের একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনাকে ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি যে দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির সুফল যেন সাধারণ মানুষ পায় তা নিশ্চিত করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন প্রকল্পের খরচ কমানোর দিকে মনোযোগ দিতে চান সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। কিভাবে খুব শুরুটা করা যায় খুব ভালোভাবে, কি অসঙ্গতিগুলি আছে, কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ আছে, কোনটা খুব স্মুথলি চলছে, কোনটার প্রয়োজন আছে, কোনটার প্রয়োজন নেই, অপচয় কতটুকু আছে, আরো বান্ধব কিভাবে করা যায়, জনবান্ধব কিভাবে করা যায়, আরো কিভাবে ফাংশন করানো যায়, তৎপর করানো যায় মন্ত্রণালয়গুলিকে। আর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, পাঠ্যপুস্তকের সিলেবাস পুনর্মূল্যায়ন করা হবে, জোর দেয়া হবে ডিজিটাল শিক্ষার উপর। আর নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব, দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পর, অনেক শ্রম, ঘাম, ত্যাগ, ঘুম, অত্যাচার, নির্যাতনের পর আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করেছি। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুর্নীতি এবং হয়রানি বন্ধের পাশাপাশি বাংলাদেশ বিমানকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যয় জানান বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্যরাও। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। জনমনের স্বস্তি ফেরানো শক্ত পররাষ্ট্রনীতির মতো নানা চ্যালেঞ্জ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি সরকার। বিশ্লেষকদের মতে অর্থনীতি, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণপরিষদ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ আরও অনেক চ্যালেঞ্জ আছে তারেক রহমানের সরকারের সামনে। 20 বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করল বিএনপি। এই 2 দশকে বিএনপির পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। বিশ্বস্তার সহিত
পালন করিব। গেল বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে দলটির নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক মহলে আলোচনা কেমন হলো মন্ত্রিসভা? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা, শক্ত পররাষ্ট্র নীতি, সচিব বা আমলা নির্ভর না হয়ে সমস্যার গভীরে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নতুন সরকারকে। প্রবীণ এবং তরুণের তারুণ্যের একটা সমাবেশ ঘটেছে, এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। এই সরকার যখন গঠিত হলো এবং তার পরের দিন থেকেই রমজান শুরু হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই সঙ্গে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রীরা সচিব বা ব্যুরোক্রেটদের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, এই জন্য কোনো প্রকৃত সমাধান আমরা দেখি না বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো যদি বলি। সুতরাং সেই জায়গা থেকে নতুন মন্ত্রী যারা নিচ্ছেন তারা আশা করব তারা সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করবেন। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র এই 3 মন্ত্রী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। তবে পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে ভিন্ন মত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এখানে আমরা দেখব অনেক প্রবীণ যারা তারা কিন্তু অভিজ্ঞতা সম্পর্ক, নবীন যারা এসেছে তারা কিন্তু আবার দেখব আধুনিক যুগের সাথে তারা অত্যন্ত পরিচিত। বর্তমান সময় পৃথিবীটা যেভাবে চলছে ওই সমন্বয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা করবে। সেই ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সুন্দর হয়েছে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। ডক্টর খলিল সাহেবকে আমি যতটুকু জানি এবং তার অ্যাক্টিভিটিসটা দেখেছি ইউনূস সাহেবের সময়, আমিও দেখব পজিটিভ। তারেক রহমান যথার্থই বলেছেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থে আমরা ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে সৌহার্দ্য থাকবে। কিন্তু এখানে পররাষ্ট্রমন্ত্রী একটা বিশেষ দেশের চিহ্নিত ব্যক্তি হিসাবে প্রচারিত রয়েছে, তো এইসব ব্যাপারে তাকে নিয়ে তো এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। ধনী গরিবের ব্যবধান ঘোচাতে নিজ আসন ঢাকা 17 এর বস্তিবাসীর জন্য বাসযোগ্য বাসস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি পালনের মধ্য দিয়ে তারেক রহমানকে কাজ শুরুর তাগিদও দিচ্ছেন বিশ্লেষকরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের নতুন পথ চলা। চট্টগ্রামের 16টি আসনে 14টি বিএনপির ঘরে আসলেও 43 বছরের মধ্যে সবচেয়ে কম মন্ত্রী পেয়েছে চট্টগ্রাম। আর বরিশাল বিভাগ পেয়েছে 5 জন মন্ত্রী, উপমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া এসব নেতাদের ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও বাড়ছে বহুগুণ। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং চট্টগ্রাম 5 আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তরুণদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন চান তারা। আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং দায়িত্বমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক দিন ধরে খুব নাজুক অবস্থায় আছে। কেহ সাদা দিতে না পারে এবং কেহ সাদা কালেকশন করতে না পারে, এটা চিরতরে যাতে বন্ধ হয়। নতুন পুরাতন মিলিয়ে 4 জন মন্ত্রী পেল রংপুর বিভাগ। ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। প্রবীণ এই নেতার হাত ধরে উন্নয়ন ত্বরান্বিত হবে, প্রত্যাশা সাধারণ মানুষের। ঠাকুরগাঁর জনগণ এ টু জেড উনি ভালোবাসার প্রতীক হিসাবে ঠাকুরগাঁও এখনো বিদ্যমান। আলমী স্যারের কাছে আমাদের প্রত্যাশা এটাই, মেডিকেল কলেজ, তারপর বিমানবন্দর যেগুলো স্টারে ছিল ওগুলো আমাদেরকে উনি উপহার দিবেন। বরিশাল বিভাগ পেয়েছে 2 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী। বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার, ভোলা 3 আসনের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে বরিশাল 4 আসনের রাজীব আহসানকে রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়, পটুয়াখালী 3 এর নুরুল হক নূরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পিরোজপুর 2 আসনের আহমদ সোহেল মঞ্জুরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে গতি আসবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। প্রত্যাশা আমাদের যে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক। বরিশাল অঞ্চলের মূল প্রত্যাশা হচ্ছে আমাদের যে ভোলার সাথে সংযোগ সেতু সেটার বাস্তবায়ন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অন্যতম রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার। আমরা চাই উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এলে উন্নত হবে, এইটাই আমাদের দরকার। আর লালমনিরহাট জেলায় উনি এর আগে যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন, এবারে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি উন্নয়ন কর্মকাণ্ড উনি পরিচালনা করবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আগামীর বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি অর্থনীতিতে আনবে গতি, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে রাজধানীর 60 ফিট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। জামায়াত আমির আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, এমনকি তার দলও বিরোধী দলে বসতে পারত না। তাই সবারই উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের জঞ্জাল ও আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। এ সময় প্রত্যেককে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এর আগে প্রায় ঘণ্টাব্যাপী সড়কের আবর্জনা পরিষ্কার করেন। এ সময় দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সুন্দর করে দেই, আপনারা ভালো কাজ করতে পারবেন। জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। রোজার আগে রাজধানীর বাজার গরম, বেড়েছে মাছ, মাংস, শসা, লেবু, পেঁয়াজ, রসুন, মসুর ডালের দাম। বাজার ভেদে কিছুটা ওঠানামা দেখা গেলেও সব জায়গায় দাম বেড়েছে এসব পণ্যের। এক হালি লেবু 3 থেকে 4 গুণ দাম বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকার বেশি। পেঁয়াজে কেজিতে 10 টাকা বেড়েছে, আর রসুনে বেড়েছে 40 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে লেয়ার মুরগির দাম, কেজিতে 7 টাকা পর্যন্ত। এমন দামে ক্ষুব্ধ ক্রেতা বলছেন, নতুন সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বাজারের দিকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু। পবিত্র রমজানকে সামনে রেখে বাজারে বেশ কিছু পণ্যের চাহিদা থাকে বাড়তি, আর বিক্রেতারাও সেই সুযোগটি নিয়ে দাম বাড়ান বেশ কিছু পণ্যের। এবছর বাজারে অনেক বেশি অস্থিতিশীলতা দেখা না গেলেও দাম বাড়ার প্রবণতা দেখা গেছে বেশ কিছু পণ্যের। দিন শেষে রোজাদার মানুষ তৃষ্ণা মেটাতে লেবুর শরবত খোঁজেন অনেকেই। এ বছর লেবুর দাম আকাশ ছোঁয়া, সাথে কাঁচামরিচ, শসার দামও। জনগণের থেকে চুষা নিব এই চিন্তা ভাবনাই ব্যবসায়ীদের, নাইলে এই লেবুর দামে 110-20 টাকা হয় কিভাবে? রোজার দেখে তারা একটা পুষু পায় যায় না, এটা একটা দাম বাড়ায় দেয়। দাম বেড়েছে মসুর ডাল, পেঁয়াজ ও রসুনের। তবে এ বছর স্থিতিশীল ছোলার দাম। মান ও দাম ভেদে ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজিতে। ছোলা, তারপরে বুটের ডাল, খেসারি, বেসন এগুলা একটু দাম কম আছে। মসুর ডালটা, পেঁয়াজটা এগুলা, হ্যাঁ রসুনটা একটু বেশি বাড়ছে। ঊর্ধ্বগতি মাছ মাংসের বাজারেও। রাজধানীর মহাখালীর কাঁচা বাজারে লেয়ার মুরগি 40 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকা পর্যন্ত, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। ক্রেতা বলছেন বাড়তি মাছের বাজারও। মাছ নিতে আসছিলাম, তো মাছের বাজারটা দেখতেছি অনেক, রমজান উপলক্ষে অনেক দাম। আর মুরগি 180 ছিল, 160 ছিল, এখন 220, 200, সবকিছু অনেক দাম। খালি দাম না, অনেক দাম। রোজা আসতেছে, মানুষের কষ্ট হবে, এভাবে দরদাম বেড়ে যাওয়া এটা অবশ্যই চাই তারা কন্ট্রোল করুক। অতীতের এই বাজে চেহারা থেকে বেরিয়ে আসার জন্য সাধারণ মানুষ প্রত্যাশা করছেন নতুন সরকার বিশেষ নজর দেবে বাজারে। সবাই যেন মতো কিনে খেতে পারি, এই জিনিসটা আমার মতে সর্বপ্রথম সরকারের এই জিনিসটার প্রতি অগ্রাধিকার দিতে হবে, যেন এই জিনিসটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যে বাজার যাতে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে রাখে। যদি সিন্ডিকেট ভাঙতে পারে, সিন্ডিকেটের বাইরে যদি আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের বাজারের মূল্য তো এত না। বাজার দরের গরম হাওয়া যেন দেশের মানুষকে কাবু করতে না পারে, তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, সেই কথাটি জোর দিয়ে বলেছেন অনেকে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন বাজারে নিত্য পণ্যের দামে উত্তাপ ছড়াতে শুরু করেছে। অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির বাজার। বেগুন, কাঁচামরিচ, লেবু, গাজর, টমেটো,
আদা, রসুন সহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের দামও বাড়তি। বিক্রেতাদের দাবি, পাইকারিতে দাম বাড়ায় খুচরায় বেশি দামে বিক্রি করছেন পণ্য। রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে পুরনো চিত্র। অস্বাভাবিক দাম বেড়েছে বেগুন, লেবু ও কলা সহ বেশ কয়েকটি পণ্যের। চট্টগ্রামে হঠাৎই বেড়েছে চিনির বাজার। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়ে ৯৫ টাকায় দাঁড়িয়েছে, যা খুচরা বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলার দামও মানভেদে কেজিতে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া সবজির দামও চড়া। যেহেতু এখন সরকার নতুনভাবে ফর্ম করে নাই, সেক্ষেত্রে বাজার মনিটরিং এখনো ভালোভাবে হয় নাই। বাজার মনিটরিংটা হওয়া উচিত। ছোলা আর চিনির দাম মোটামুটি আছে, তারপর পেঁয়াজের দাম গতকালকে থেকে একটু বাড়ছে, তো চালের দাম একটু আগে থেকে বেশি আছে, তবে কাঁচা বাজারটা এখন বাজার নিয়ন্ত্রণ আছে আমি দেখছি। সরবরাহ পর্যাপ্ত, তবুও চড়া ময়মনসিংহের বাজার। কেজিতে ১০ টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। ইফতারের অন্যতম উপকরণ শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। লেবু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা হালি। বেগুন, গাজর, টমেটো ও কাঁচামরিচের দামও বাড়তি। বিক্রেতাদের চিরাচরিত অজুহাত, পাইকারি বাজারে দাম বেশি। বরগুনার বাজারে অস্থির হয়ে উঠেছে মাছ, গরুর মাংস ও মুরগির দাম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, কাঁচামরিচ, লেবু, খেজুর সহ দাম বেড়েছে কয়েকটি পণ্যের। রমজানের কারণে শুরু থেকে জিনিসপত্রের দাম অনেক বৃদ্ধি, কারণ নতুন সরকার যদি এদিকে পদক্ষেপ নিয়ে সিন্ডিকেট ভেঙে যদি জিনিসপত্রের দাম যদি কমানো হয়, তাহলে ক্রেতারা কিনতে খুব সহজ এবং ক্রেতা। লেবুর হালি যদি এত টাকা দাম হয়ে যায়, সাধারণ ভোক্তা যারা আছি এদের তো আসলে এটা সাধ্যের বাইরে চলে যাইতেছে। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। রমজান উপলক্ষে আমাদের এখানে খেজুরগুলি অতিরিক্ত দামে এখন কেনা লাগতো, সয়াবিন তেলগুলি অতিরিক্ত কেনা লাগতেছে। হ্যাঁ, কিছু জিনিস আছে এগুলির দাম একটু বাড়তির দিকে। মোংলায় বেগুন, শসা, লেবু সহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। রমজানের আগেই কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা ব্রয়লারে আর সোনালী মুরগিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। নতুন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে, আশা সংশ্লিষ্টদের। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ। বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতেই তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৭ হিজরি সনে রমজান মাস কবে থেকে শুরু হবে তা নির্ধারণ করতেই এই সভার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মমন্ত্রী। আল-আকসা মসজিদ চত্বর থেকে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এই ঘটনাকে আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের ক্রমবর্ধমান কড়াকড়ির অংশ হিসেবে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে মসজিদের ইমাম ও খতিবদের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। পাশাপাশি মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি ও পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। এদিকে জেরুজালেমের ওল্ড সিটি ও আল-আকসা চত্বরকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকার কর্মীদের গ্রেফতার ও এলাকা ছাড়া করার অভিযোগও উঠছে। ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।